ইসকন ইস্যুতে সরকারের পদক্ষেপে হাইকোর্টে সন্তোষ। চিন্ময়ের কর্মকাণ্ডের দায় নেবে না ইসকন। চট্টগ্রামে আইনজীবীদের কর্মবিরতি। স্বৈরাচার বিদায়ের পর সময় এখন দেশ গড়ার, বললেন তারেক রহমান। ফ্যাসিবাদ যেন ফিরে আসতে না পারে, ঐক্যবদ্ধ থাকার আহ্বান বিএনপির। নতুন করে 22,500 কোটি টাকা ছাপিয়েছে সরকার। আমানতের দায়িত্ব বাংলাদেশ ব্যাংকের। গ্রাহকদের উদ্বিগ্ন না হওয়ার আহ্বান গভর্নরের। দুর্নীতি লুটপাটে গড়া সম্পদ এখনো কেন বাজেয়াপ্ত হয়নি প্রশ্ন ডক্টর দ্রব্যপ্রিয় ভট্টাচার্যের। সোমবারের মধ্যে রিপোর্ট দেবেন শ্বেতপত্র প্রণয়ন কমিটি। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। ইসকন ইস্যুটি রাষ্ট্র সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখায় আদালত এখনই হস্তক্ষেপ করছে না বলে অভিমত দিয়েছে হাইকোর্ট। ইসকন নিষিদ্ধের দাবিতে এক আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার রাষ্ট্রপক্ষ থেকে এই বিষয়ে বিস্তারিত জানানো হয়। রাষ্ট্রপক্ষের আইনজীবী আদালতকে জানিয়েছেন, ইসকন ইস্যুটির সর্বোচ্চ গুরুত্ব দিয়ে 3টি মামলা করেছে সরকার। এখন পর্যন্ত 33 জনকে গ্রেফতার করা হয়েছে। সরকারের নেওয়া পদক্ষেপে আদালত সন্তোষ প্রকাশ করেন। এর আগে বুধবার বিচারপতি ফারা মাহবুব ও বিচারপতি দেবাশিস রায়চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ ইসকন ইস্যুতে বৃহস্পতিবারের মধ্যে সরকারকে অগ্রগতি জানানোর নির্দেশ দিয়েছিলেন। বাংলাদেশের সাংবিধানিক আইনে ওনারা গতকালকে সারাদিনের যে ব্রিফিং ছিল সবগুলোর ব্যাপারে কোর্টকে আশ্বস্ত করছে যে আমাদের রাষ্ট্রযন্ত্র সর্বোচ্চ চেষ্টা দিয়ে যাতে কোনো প্রকার দাঙ্গা অথবা হিন্দু মুসলিম কেউ কাউকে আঘাত করতে না পারে সেভাবে যথেষ্ট সচেতন ছিল এবং সেটা সফল হয়েছে। এখন পর্যন্ত আমাদের আজকে আপডেট হলো এটা। যেহেতু সরকার এখন তাদের কাছে যে তথ্য দেওয়া হচ্ছে মনে হয়েছে যে যথেষ্ট পরিমাণেই যা করার প্রয়োজন সেই সঠিক পদক্ষেপগুলোই নিচ্ছে, তো ওনারা বলেছেন যে পরবর্তীতে যদি কখনো প্রয়োজন হয় তাহলে তারা আমাদেরকে সহায়তা করার জন্য, তদন্তে সহায়তা করার জন্য যা করা দরকার করবেন। চিন্ময়ের মতো বহিষ্কৃত নেতাদের কার্যক্রমের জন্য ইসকন দায়ী নয় বলে মন্তব্য করেছেন সংগঠনের সাধারণ সম্পাদক চারু চন্দ্র দাস ব্রহ্মচারী। তিনি দাবি করেন, চট্টগ্রামে আইনজীবী হত্যায় ইসকনকে অন্যায়ভাবে জড়িয়ে মিথ্যাচার চলছে। এক সংবাদ সম্মেলনে এসব কথা জানায় সংগঠনটি। সংবাদ সম্মেলনে বলা হয়, এই সংগঠনকে নিয়ে ধারাবাহিকভাবে অপপ্রচার ও ভিত্তিহীন অভিযোগ তোলা হচ্ছে। দাবি করা হয়, কিছু বিশেষ মহল অযৌক্তিকভাবে ইসকনকে বাতিলের দাবি করছে। চিন্ময় কৃষ্ণ দাসের কাজ ও বক্তব্য ইসকনের বক্তব্য নয় বলে জানানো হয়। তাকে অনেক আগেই সংগঠনের কমিটি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। নৈতিক স্খলনের অভিযোগে তাকে ইসকন থেকে বহিষ্কার করা হয়েছে বলেও জানান চারু চন্দ্র দাস। ইসকন একটি অরাজনৈতিক ও আন্তর্জাতিক সংগঠন উল্লেখ করে সংবাদ সম্মেলনে জানানো হয়, এটি ভারতীয় সংগঠন নয়। বাংলাদেশকে অস্থিতিশীল করার প্রশ্নই ওঠে না বলেও জানান সংগঠনের সাধারণ সম্পাদক। সাইফুল ইসলাম আলিফের নৃশংস হত্যাকাণ্ডের প্রেক্ষিতে ইসকন বাংলাদেশকে নানাভাবে জড়িয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাদের ধর্মীয় ও সামাজিক ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করার অপচেষ্টা চলছে। আমরা সরকার, প্রশাসন, গণমাধ্যম ও দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানাই। ইসকন বাংলাদেশের বিরুদ্ধে চলমান মিথ্যা ও বিভ্রান্তিমূলক প্রচারণার সঠিক তদন্ত করে প্রকৃত সত্য উদ্ঘাটন করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করুন। বাংলাদেশে সংখ্যালঘুদের জীবন ও স্বাধীনতার সুরক্ষার দায়িত্ব বাংলাদেশ সরকারের বলে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং। ভারতীয় পার্লামেন্টের অধিবেশনে তিনি জানান, গত কয়েক মাসে বাংলাদেশে হিন্দু মন্দির ক্ষতিগ্রস্ত সহ বেশ কয়েকটি ঘটনার খবর পাওয়া গেছে। বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি ও সংখ্যালঘু হিন্দুদের উপর কথিত হামলার অভিযোগ নিয়ে আজ আলোচনা হয়েছে। ভারতীয় পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভায় এতে কয়েকজন পার্লামেন্ট সদস্যদের প্রশ্নের উত্তরে ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং দাবি করেন, ঢাকার তাঁতিবাজারে একটি পূজা মণ্ডপে হামলা, 2024 সালের দুর্গাপূজার সময় সাতক্ষীরার যশোরেশ্বরী কালী মন্দিরে চুরির ঘটনা সহ এ ধরনের ঘটনার বিষয়ে ভারত সরকার উদ্বেগ প্রকাশ করেছে। ভারত সরকার বাংলাদেশ সরকারকে হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুদের এবং তাদের উপাসনালয়ের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, অধিবেশনের শুরুতে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের বিরুদ্ধে সহিংসতা ও ভাঙচুরের ঘটনা বৃদ্ধি পাওয়ায় মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে পার্লামেন্টে প্রশ্ন তোলা হয়। বাংলাদেশে হিন্দু মন্দির এবং দেবদেবীর মূর্তি ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনা বেড়েছে কিনা, ভারত সরকার এই বিষয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সাথে কোনো আলোচনা করেছে কিনা, এসব ব্যাপারে বাংলাদেশ সরকারের প্রতিক্রিয়া কেমন এবং এ ধরনের ঘটনা বন্ধে ঢাকা কী পদক্ষেপ নিয়েছে তা নিয়েও মোদি সরকারের কাছে ব্যাখ্যা চাওয়া হয় লোকসভায়।
চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম হত্যার প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো বন্ধ রয়েছে আদালতের কার্যক্রম। ৭৪টি আদালতে কোনো শুনানি হয়নি। সকালে জেলা আইনজীবী সমিতির পতাকা অর্ধনমিত রাখা হয়। কালো ব্যাজ ধারণ করে প্রতিবাদ জানান আইনজীবীরা। হামলাকারীদের গ্রেফতার এবং ফাঁসির দাবির পাশাপাশি ইসকন নিষিদ্ধের দাবি জানান তারা। প্রশ্ন তোলেন সেদিনের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়েও। চট্টগ্রাম থেকে শাহিদা পিয়ার রিপোর্ট। সহকর্মী হত্যার প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতিতে চট্টগ্রাম আদালতের আইনজীবীরা। মানববন্ধন, বিক্ষোভ মিছিলের মধ্য দিয়ে সাইফুল ইসলাম আলিফ হত্যার বিচারের দাবিতে সারাদিন উত্তাল ছিল চট্টগ্রাম আদালত প্রাঙ্গণ। দুপুরে আদালত প্রাঙ্গণে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেন নিহত আইনজীবীর সহকর্মীরা। বর্বরে হত্যাকাণ্ডের সাথে জড়িত সবাইকে শনাক্ত করে দ্রুত বিচারের আওতায় আনার দাবি তাদের। দাবি উঠে ইসকনকে নিষিদ্ধ করার। চিন্ময় দাসের হাতে হ্যান্ডমাইক কিভাবে গেল দিতে হবে, না হলে পুলিশ কমিশনার চট্টগ্রাম থাকতে পারবেন না। জেল কোডের কোন নিয়ম অনুযায়ী, আইনের কোন ধারা অনুযায়ী আপনি রাষ্ট্রদ্রোহী মামলার আসামিকে আপনি ডিভিশন দিয়েছেন। জেল সুপার, সিনিয়র জেল সুপারকে আমি অনুরোধ করব আপনি সেই ডিভিশন প্রত্যাহার করবেন। এই আলিফ হত্যার সাথে যারা জড়িত আছে সন্ত্রাসী সংগঠন ইসকনের সকলকে গ্রেপ্তার করতে হবে। যদি অবিলম্বে এদেরকে গ্রেপ্তার করা না হয় তাহলে আমরা আরো বৃহত্তর কর্মসূচি দিতে বাধ্য হব। অবিলম্বে এই আলিফ হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় এনে আমরা দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। এদিকে ইসকনের তৎপরতা বাংলাদেশে কিভাবে চলে সে প্রশ্ন তুলেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল। আমরা এই হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্তদের অবিলম্বে গ্রেফতার দাবি করছি এবং আইনের আওতায় এনে তার বিচার দাবি করছি। সরকারকে অনুরোধ করব যে এরকম একটি জঙ্গিবাদ এবং চরম সাম্প্রদায়িক সন্ত্রাসী একটি সংগঠনের তৎপরতা এদেশে কি করে চলতে পারে। আমাদের দেশে আইন আছে, সেই আইনের ভিত্তিতেই এই বিষয়ে সরকারের দ্রুত সিদ্ধান্ত। মঙ্গলবার বাংলাদেশ সম্মিলিত সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন না মঞ্জুর নিয়ে তার অনুসারীদের তাণ্ডব, হামলা, ভাঙচুরের ঘটনায় 3টি মামলা হয়েছে। গ্রেফতার করা হয়েছে 28 জনকে। শাহিদা পিয়া, বাংলা ভিশন, চট্টগ্রাম। সেনাবাহিনী ও আইন শৃঙ্খলা বাহিনী সক্রিয় থাকায় চট্টগ্রামের পরিস্থিতির আর অবনতি হয়নি জানিয়েছেন সেনা সদরের মিলিটারি অপারেশন ডাইরেক্টর কর্নেল ইন্তেখাব হায়দার খান। যে কোনো উস্কানি বা ইন্ধন থেকে সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। দেশের আইন শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর কার্যক্রম নিয়ে ব্রিফিংয়ে তিনি জানান, গত 13 নভেম্বর থেকে বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনায় এখন পর্যন্ত 228 জন মাদক ব্যবসায়ী এবং অন্যান্য ঘটনায় 1328 জনকে বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। বান্দরবানের পাহাড়ি এলাকায় সন্ত্রাসী সংগঠন কুকি চিন ন্যাশনাল আর্মির বিরুদ্ধে সেনাবাহিনীর বিশেষ অভিযান চলছে। অভিযানে এখন পর্যন্ত 179 জনকে গ্রেফতারের পাশাপাশি স্বয়ংক্রিয় অস্ত্র সহ 7টি বিভিন্ন ধরনের অস্ত্র, গোলাবারুদ, সামরিক সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে। ব্রিফিংয়ে কর্নেল ইন্তেখাব হায়দার খান জানান, অভিযানে সন্ত্রাসী সংগঠনটির হামলায় 7 জন সেনাবাহিনীর সদস্য নিহত হয়েছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, স্বৈরাচারকে বিদায় করার পর এখন দেশ গড়ার পালা। মেধাবী ডাক্তার, ইঞ্জিনিয়ারের পাশাপাশি দক্ষ খেলোয়াড় ও সাংস্কৃতিক কর্মী গড়ে তোলার পরিকল্পনার কথাও জানান তিনি। লালমনিরহাট প্রতিনিধি মেহেদী হাসান জুয়েলের তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। হাজার হাজার দর্শকে ঠাসা লালমনিরহাটের বড়বাড়ির শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠ। শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার বর্ণাঢ্য আয়োজন। খেলা শুরুর আগে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এতে দক্ষ খেলোয়াড় ও সংস্কৃতিকর্মী গড়ে তোলার পরিকল্পনার কথা জানান তিনি। আমাদের শুধু মেধাবী ডাক্তার বা ইঞ্জিনিয়ার বা আর্কিটেক্ট থাকলেই চলবে না। আগামী দিনে আমাদেরকে অবশ্যই মেধাবী অর্থাৎ প্রফেশনাল খেলোয়াড় তৈরি করতে হবে, যা তৈরি করতে হবে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তাদের ভেতর থেকে। আমাদেরকে আগামী দিনে ভালো সাংস্কৃতিক ব্যক্তিত্ব তৈরি করতে হবে এবং যা যদি তৈরি করতে হয় আমাদেরকে সেই পরিকল্পনা গ্রহণ করতে হবে। ইনশাআল্লাহ আল্লাহর রহমতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠনে সক্ষম হলে আগামী দিনে আমাদের লক্ষ্য থাকবে, উদ্দেশ্য থাকবে, আমাদের পরিকল্পনা থাকবে। যে পরিকল্পনা আমরা নিয়েছি
এই দেশের মাটি থেকে, এই দেশের সন্তানদের ভেতর থেকে আমরা ভালো খেলোয়াড় বের করে নিয়ে আসব। ফাইনালের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলো। বিশেষ অতিথি ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। ভিতরের শকুনগুলো মাথা চাড়া দিয়ে উঠছে, বাইরের শকুনগুলো পেতে আছে। তার কোনো কারণ নেই, বহু ষড়যন্ত্র চলছে। আপনারা দেখেছেন গত কয়েকদিনে অশান্ত পরিবেশ সৃষ্টির চেষ্টা করা হয়েছে। এটা হলো তাদের দ্বিতীয় প্রচেষ্টা। প্রথম চেষ্টা ফেল করেছে, দ্বিতীয় চেষ্টা ফেল করবে। ওদের 100 চেষ্টা ইনশাল্লাহ বাংলাদেশের জনগণ ফেল করাবে। এই খেলা নয়। আন্দোলনের সময় আমি বলেছিলাম এটি আন্দোলনের একটি অংশ ছিল। এখন বাংলাদেশ মুক্ত হয়েছে, নতুন বাংলাদেশ। এখন হচ্ছে দেশ গড়ার খেলা আমাদের। সুস্থ মানুষ, সুস্থ দেহ, তাহলে সুস্থ দেশ আমরা গঠন করতে পারবো। লালমনিরহাট জেলা বিএনপির আয়োজনে 2015 সাল থেকে শুরু হওয়া এই ফুটবল টুর্নামেন্টে রংপুর বিভাগের 8 জেলা, রংপুর মহানগর ও সৈয়দপুর রাজনৈতিক জেলা সহ বিএনপির 10টি দল অংশ নেয়। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। বাংলাভিশন নিউজ ডেস্ক। ফ্যাসিবাদ ফিরে আসার পথ যেন আবার তৈরি না হয় সে ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, পতিত স্বৈরাচার দেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে। এজন্য কোনো অনৈক্য নয়, ঐক্যের মাধ্যমেই সামনে এগিয়ে যেতে হবে। ন্যূনতম সংস্কার করে নির্বাচন দেওয়া প্রয়োজন বলে মনে করেন তিনি। বলেন, ইসকনের বিষয়টি উদ্দেশ্য প্রণোদিত, সবাইকে শান্ত থেকে সবকিছু মোকাবেলা করতে হবে। আরো জানাচ্ছেন জাহাঙ্গীর আকান্ত। জাতীয় প্রেস ক্লাবে রাষ্ট্র পুনর্গঠনের লেখক, কবি, শিল্পীদের ভূমিকা নিয়ে আলোচনা সভা করে জাতীয় কবিতা পরিষদ। এতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, পরিকল্পিতভাবে পতিত স্বৈরাচার দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। সতর্ক থাকতে সবার প্রতি আহ্বান জানান তিনি। আমরা যারা আছি, যারা পক্ষে ছিলাম, যারা লড়াই করেছি, সংগ্রাম করেছি, আমরা কেন এখানে বিভাজন সৃষ্টি করছি? আজকে বিভিন্ন জায়গায় বিভিন্ন কথা শুনলে রীতিমতো ভয় হয় যে আজকে আমরা এই সময় এখনই এটাকে আমরা পুরো আন্দোলনকে একটা ভিন্ন দিকে নেওয়ার চেষ্টা করছি। যে আমাদের মনে হয় যে আমাদের সকলেরই এখন যেটা উচিত যে অনৈক্য সৃষ্টি না করে ঐক্যের মধ্য থেকে আমরা যে সুযোগটা সামনে পেয়েছি সেই সুযোগটাকে কাজে লাগিয়ে অন্তত আমরা কিছুটা হলেও সামনে এগিয়ে যাই। ফ্যাসিবাদ পরাজিত হয়েছে, ফ্যাসিবাদ যে কোনো সময় আবার ফিরে আসতে পারে। আমরা সেই রাস্তা যেন তৈরি করে না দিই। আজকে আমরা দুর্ভাগ্যজনকভাবে এমন কতগুলো কাজ করছি যে কাজগুলোর মধ্যে দিয়ে কিন্তু ফ্যাসিবাদের ফিরে আসার সম্ভাবনা অনেক বেড়ে গেছে। বহুল আলোচিত সমালোচিত ইসকন নিয়েও কথা বলেন বিএনপির মহাসচিব। ভারতবর্ষের মিডিয়ার বিষয়গুলো দেখতে পাই। কাল রাতেই আমাকে কয়েকজন ফোন দিয়েছেন, তাদের একটাই মাত্র প্রশ্ন যে ইসকনের ব্যাপারে আপনারা কি করছেন। এই প্রশ্নটা অত্যন্ত একেবারেই আপনার উদ্দেশ্য প্রণোদিত একটা অবস্থা তারা তৈরি করতে চায়। সেই অবস্থা নিয়ে প্রথমবার ফেল করেছে, এখন আবার নতুন করে আবার সেই অবস্থা তৈরি করছে। এটা আমাদেরকে সজাগ থাকতে হবে। আর আমরাও সেখানে কোনো মতেই যেন আবার সেখানে আরো একটা বিভাজন সৃষ্টি না করি। এখন যেটা এই মুহূর্তে যেটা প্রয়োজন, সবাইকে শান্ত থেকে বিষয়গুলোকে অনুধাবন করে আমাদের ধীরে ধীরে এগিয়ে যাওয়া এবং সবাইকে সঙ্গে নিয়ে সামনের দিকে আগানো। এছাড়া কোনো পথ আছে বলে আমি অন্তত মনে করি না। আলোচনা সভায় রাজনৈতিক দলের নেতা ও সুশীল সমাজের প্রতিনিধিরা বলেন, রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন না হলে কোনো সংস্কারই টিকবে না। চট্টগ্রামে হত্যাকাণ্ডের পরও জনগণ অসাধারণ সংযম দেখিয়েছেন। সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর চেষ্টা হয়েছে বলে অভিযোগ করেন তারা। স্বৈরতন্ত্রে যখন পতন হয়েছে তখন সেই শূন্যস্থান কাউকে না কাউকে পূরণ করতে হবে। তো যারা পূরণ করেছেন তাদের কর্মসূচিটা কি আমরা এখনো জানি না। এখন আপনি বলছেন, আপনি আবার বিভেদের কথা বলছেন। এখন আমাদের জাতীয় ঐক্য দরকার। ঐক্য হাড় যদি ভেঙে যায়, চামড়ার ঐক্য দিয়ে কিছু হয়? সেই জন্য আমাদের ঐক্যের কথাটা ভাবতে হবে। যদি স্বৈরতন্ত্রের পুনর্বাসন আমরা না চাই, তাহলে এই যে গণতন্ত্রের অদ্ভুত সংজ্ঞা দিচ্ছে, স্বৈরতান্ত্রিকদেরকেও নির্বাচনে দাঁড়াবার সুযোগ দিতে হবে, এটা কি করে কথা হতে পারে? আমরা শুনতেছি যারা গণহত্যার জন্য দায়ী, ইংরেজি যেটাকে ম্যাসাকার বলে, তাদের বিচার করার আগে তো তাদের নির্বাচনে আসতে দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আমাদের চ্যালেঞ্জ হলো আওয়ামী ন্যারেটিভের কবর দিয়ে প্রপার ইতিহাসের সঠিক ধারায় সঠিক ন্যারেটিভ সেটাকে প্রতিষ্ঠা করতে। আপনাকে প্রয়োজনীয় সংস্কারগুলো করে অবাধ
নিরপেক্ষ বিশ্বাসযোগ্য নির্বাচন করতে হবে। গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে মানুষের গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে ধারণ করে নির্বাচন দিয়ে যদি বেরিয়ে যেতে পারে, নিশ্চয়ই এই সরকারকে আমরা সাধুবাদ জানাবো। আলোচকরা বলেন, মানুষ নতুন উদাহরণ তৈরি করেছে, তারা কোনো উস্কানিতে পা দেবে না। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। যে কোনো নৈরাজ্য ও হঠকারী সিদ্ধান্ত জাতির জন্য বড় ক্ষতির কারণ হয়ে উঠতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফ্যাসিস্টরা সুযোগ পায় এমন কোনো পদক্ষেপ না নিতে সবার প্রতি আহ্বানও জানান তিনি। সংবাদপত্র মালিকদের সংগঠন নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ নোয়াবের সাথে রাজনৈতিক দলের মতবিনিময় সভায় এসব কথা বলেন বিএনপির মহাসচিব। আক্রমণের মুখে স্বাধীন ও সাংবাদিকতা, গণমাধ্যম প্রতিষ্ঠান শীর্ষক আলোচনায় মির্জা ফখরুল বলেন, পতিত স্বৈরাচার ও তাদের দোসররা দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার নস্যাতের পায়তারা করছে। ঐক্যবদ্ধভাবে যে কোনো ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে সজাগ থাকার আহ্বানও জানান মির্জা ফখরুল। দুর্বল ব্যাংকগুলোর তারল্য সহায়তা দিতে টাকা না ছাপানোর অবস্থান থেকে সরে এসে বাংলাদেশ ব্যাংক নতুন করে ছাপিয়েছে 22,500 কোটি টাকা। বাংলাদেশ ব্যাংক গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর জানিয়েছেন, রবিবার থেকে গ্রাহকরা চাহিদা মতোই টাকা পাবেন। তবে সবাই টাকা নিতে গেলে কোনো ব্যাংকই দিতে পারবে না। গ্রাহকের আমানত নিয়ে চিন্তার কিছু নেই, এটি নিয়ে মাথা ব্যথা কেন্দ্রীয় ব্যাংকের বলেও জানান তিনি। গোলাম মাইনুল হাসানের রিপোর্ট। বিগত আওয়ামী লীগ সরকার ঘনিষ্ঠদের ব্যাংক খাতে লুটপাটে অনেক ব্যাংকের অবস্থাই খারাপ। বিশেষ করে এসআলম গ্রুপ ও সালমান এফ রহমানের পাহাড় সমান অনিয়মে বেশ কয়েকটি ব্যাংক গ্রাহকদের টাকা পর্যন্ত দিতে পারছে না। বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংকের সংবাদ সম্মেলনে গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর আশ্বস্ত করলেন গ্রাহকদের। জানান, ব্যাংক খাতে অস্থিরতা দূর করতে চায় কেন্দ্রীয় ব্যাংক। ডিপোজিটরকে আমরা আশ্বস্ত করতে চাই যে তাদের টাকা আপনারা যে ব্যাংকেই রেখে থাকেন সেখানেই সেটা নিরাপদ থাকবে, কোনো কারণেই এখানে আপনাদের কোনো অসুবিধা হবে না। রবিবারে যাবেন, গিয়ে দেখবেন যে ব্যাংকের ব্রাঞ্চগুলোতে কি অবস্থা হয়, এবং আমি আশা করব যে প্রত্যেকটা ব্রাঞ্চেই আপনারা দেখবেন যে মানুষ তাদের টাকা নিয়ে যেটা চাচ্ছেন সেটা নিয়ে যেতে পারছেন। এই সাথে আমি আবার এটাও বলবো যে দেশের বা পৃথিবীর কোনো দেশেই ব্যাংকিং খাত টিকে থাকবে না যদি সব গ্রাহক এক হাতে টাকা তুলতে চায়। কোনো ব্যাংকের পক্ষেই কোনো দেশেই এটা টিকে থাকা সম্ভব না। কাজে আমি গ্রাহকদের বলবো, আপনাদের টাকা নিরাপদ জায়গায় আছে, নিশ্চিন্তে থাকুন। এটা নিয়ে মাথা ব্যথা আমাদের, আমরা এটাকে সলভ করব। তিনি জানান, অর্থ না ছাপানোর অবস্থান থেকে সাময়িকভাবে সরে এসেছে কেন্দ্রীয় ব্যাংক। গ্রাহকের কথা চিন্তা করে দুর্বল 6টি ব্যাংকে দেওয়া হলো নতুন টাকা। আমি একটা কথা বলেছিলাম যে টাকা ছাপাবো না, সেখান থেকে আমি সাময়িকভাবে সরে আসছি, কিন্তু পুরোপুরিভাবে নয়। ইনিশিয়ালি ইতিমধ্যেই 22,000 কোটি টাকার উপর আমরা দিয়েছি, এবং আমরা মনে করি যে এটাই যথেষ্ট হবে। প্রয়োজনে আরও দেওয়া যাবে, কোনো অসুবিধা নেই। কেন্দ্রীয় ব্যাংক খেলাপি ঋণের প্রকৃত পরিমাণ বের করছে বলেও জানান গভর্নর। এটা খারাপ আগেই হয়েছিল, আমরা সেটাকে ফর্মালাইজ করে নিচ্ছি। গোলাম মাইনুল হাসান, বাংলা ভিশন, ঢাকা। দুর্নীতি লুটপাটের মাধ্যমে গড়া সম্পদ এখনো কেন বাজেয়াপ্ত করা হলো না, এই প্রশ্ন অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের। তিনি বলেন, দুর্নীতির মাধ্যমে গড়া সম্পদ জনগণের কাছে ফেরত দেয়া না গেলে কিসের বিপ্লব? সরকার যোগ্যতা ও দক্ষতার সাথে দেশ চালাতে ব্যর্থ হলে জনগণ হতাশ হবে, এমন মন্তব্য তার। আর্থিক খাতে লুটপাটের ফিরিস্তির শ্বেতপত্র সোমবারের মধ্যে প্রকাশ করা হবে বলেও জানান ডক্টর দেবপ্রিয়। আরও জানাচ্ছেন জিয়াউল হক সবুজ। দিন দিন অসহনীয় হচ্ছে নিত্যপণ্যের দর। ফ্যাসিবাদের পতনের পর পেঁয়াজ আলুর মতো নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে আসবে, সাধারণ মানুষের এমন আশা থাকলেও সেই আশায় গুড়ে বালি ভোক্তাদের। অর্থনীতিবিদরাও বলছেন, চাহিদা অনুযায়ী বাজারে যোগান দেওয়াটাই এখন সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সত্যিকার অর্থে এটি একটি আনপ্রেসিডেন্টেড চ্যালেঞ্জ, যেখানে দুটো জিনিস একসঙ্গে যোগ হয়েছে, ইনফ্লেশন এবং রিজার্ভ ক্রাইসিস। একটু যদি আমরা ঠিক সিদ্ধান্ত না নিই, আমরা কিন্তু হোঁচটকে পড়ে যেতে পারি। তো এই জন্য আমি বলবো যে এখন হয়তো যেটা দরকার, যে ডিমান্ড সাইড ম্যানেজমেন্টের পাশে আমরা সাপ্লাইটাকে কিভাবে ইমপ্রুভ করব। অর্থনীতির চালচিত্র বিশ্লেষণ করে অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য জানিয়েছেন, ব্যাংকিং ও জ্বালানি খাতে সরকারের পদক্ষেপ দৃশ্যমান হলেও কিছু ক্ষেত্রে স্বচ্ছতা এখনও নিশ্চিত করা সম্ভব হয়নি। দুর্নীতি, লুণ্ঠনের মাধ্যমে সম্পদ হলো, এগুলি বাজেয়াপ্ত হলো না কেন? ব্যাংকের যে সমস্ত ঋণ ছিল
সেগুলিকে সমন্বয় করার জন্য দ্রুততর আইনি পদক্ষেপের মাধ্যমে যে সমস্ত জামানতগুলো ছিল সেগুলি কেন অধিগ্রহণ এখন পর্যন্ত আমরা করতে দেখছি না। দুর্নীতির যে পাহাড় গড়ে উঠেছে, সেই দুর্নীতির পাহাড়ের থেকে যদি আমরা জনগণের সম্পদ ফিরিয়ে না নিতে পারি, তাহলে আর কিসের বিপ্লব হলো? যেহেতু এই পদক্ষেপ, তাহলে তো আর 10টা বছরের মতো সেই একই ঘটনা আমাদের ঘটছে। সরকারকে টার্গেট ভিত্তিক 6 মাসের কর্মপরিকল্পনার দলিল তৈরির তাগিদ দেন ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। যদি যোগ্যতার সাথে আমি দেশ পরিচালনা করতে না পারি, তাহলে কিন্তু ওই দক্ষতার অভাবের কারণে আমরা বাংলার মানুষকে হতাশাগ্রস্ত করে দিব। যদি অর্থনৈতিক ক্ষেত্রে মানুষ, জনগণ স্বস্তি না পায় এবং তার সাথে আইন শৃঙ্খলাতে যদি সে নিরাপত্তা বোধ না করে, তাহলে আমাদের সংস্কারের কোনো উচ্চাশায় কিন্তু আমরা পৌঁছাতে পারবো না। এবং সেই সংস্কারের উচ্চাশায় পৌঁছাতে না পারলে পরে আমরা নির্বাচনের যে চরম লক্ষ্যকে নিয়ে আসছি, সেটার ক্ষেত্রেও বড় ধরনের বিভ্রান্তি বা সমস্যা সৃষ্টি হওয়ার আশঙ্কা থেকে যাবে। ডক্টর দেবপ্রিয় জানান, আর্থিক খাতের লুটপাটের ফিরিস্তি রবিবার প্রধান উপদেষ্টাকে জানানো হবে। এরপর তা জনসম্মুখে প্রকাশ করবে শ্বেতপত্র প্রণয়ন কমিটি। রবিবার দিন মাননীয় প্রধান উপদেষ্টার কাছে দুপুর 12টার সময় আমরা শ্বেতপত্র হস্তান্তর করব। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন, তিনি নিজেকে রংপুরের সন্তান বলে মনে করেন, কারণ তিনি জুলাই আগস্ট বিপ্লবে শহীদ আবু সাইদের সাহস ও আত্মত্যাগে গভীরভাবে অনুপ্রাণিত। তেজগাঁওয়ে নিজ কার্যালয়ে আবু সাইদের পরিবারের সদস্যদের স্বাগত জানিয়ে তিনি বলেন, রংপুরের একজন উপদেষ্টা হিসেবে তাকে বিবেচনা করতেন। প্রধান উপদেষ্টা এ সময় শহীদ আবু সাইদ ফাউন্ডেশনের সনদপত্র আবু সাইদের পরিবারের হাতে তুলে দেন। আবু সাইদের বাবা মকবুল হোসেন সনদপত্র গ্রহণ করেন। আবু সাইদের ভাতিজা মোহাম্মদ লিটন মিয়া উপস্থিত ছিলেন সেখানে। প্রধান উপদেষ্টা আবু সাইদের বাবা মায়ের স্বাস্থ্যের খোঁজখবর নেন এবং সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহায়তার আশ্বাস দেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের গাড়ি 16 ঘন্টার ব্যবধানে 3 বার দুর্ঘটনার শিকার। এসব দুর্ঘটনা তাদের গাড়ি চাপা দিয়ে হত্যার চেষ্টা বলে অভিযোগ উঠেছে। সকালে রাজধানীর যাত্রাবাড়িতে হাসনাতকে বহনকারী গাড়িটিকে একটি পিকআপ ধাক্কা দেয়। এরপর গুলিস্তানে আরও একবার তাদের গাড়িটিকে ধাক্কা দেয়া হয় অন্য একটি গাড়ি দিয়ে। এর আগে বুধবার চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে সন্ধ্যা 7:30টার দিকে তাদের বহনকারী গাড়িকে একটি ট্রাক চাপা দেওয়ার চেষ্টা করে। এদিকে উদ্দেশ্য প্রণোদিতভাবে হাসনাত সার্জিসের গাড়ি চাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। দুপুরে ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীদের সঙ্গে এক মত বিনিময় সভায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক হান্নান মাসুদ বলেন, ঘাতকরা কয়েকজনকে টার্গেট করে রেখেছে। সম্প্রতি বিভিন্ন কলেজে সংঘর্ষের বিষয়টি উল্লেখ করে বলেন, উস্কানি ছাড়া শিক্ষা প্রতিষ্ঠানের এসব কর্মকাণ্ড সম্ভব নয়। উদ্দেশ্য প্রণোদিতভাবে পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে সেখানে গিয়েছে। কালকে রাতের রেস্ট নিয়ে সকালবেলা আবার রওনা হয়েছে। যাত্রাবাড়ি ব্রিজের উপর আবার আরেকটি ট্রাক হাসনাতুল্লাহ গাড়িতে আক্রমণ করেছে। আমাদেরকে জানানো হয়েছে, আপনার কয়েকজন মূল মেইন টার্গেটে আছেন, আপনাদেরকে সরিয়ে দেওয়া হবে। প্রথমে আমাদের একতা নষ্ট করেছে, তারপরে ভেবে দেখেছে যদি এখন একজন একজন করে সরিয়ে দিই তাহলে হয়তো আর বড় আন্দোলন গড়ে উঠবে না। দ্রুত নির্বাচনের ব্যবস্থা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান। তিনি বলেন, নির্বাচিত সরকারই জনগণের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করবে। সকালে কেরানীগঞ্জের হযরতপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ডিগ্রি কলেজের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আমান আরও বলেন, দীর্ঘ 16 বছর তারেক রহমানের নেতৃত্বে দেশে আন্দোলন হয়েছে। এই আন্দোলনে অনেক নেতাকর্মী গুম, খুনের শিকার হয়েছেন। জেল, জুলুম ও নির্যাতনের শিকারও হয়েছেন অনেকে। ছাত্র জনতার আন্দোলনে স্বৈরাচারের মাথা পালিয়েছে, কিন্তু লেজ পালায়নি। তাই দেশে অরাজকতা বাড়ছে। সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান আমানুল্লাহ আমান। নাগরিক ঐক্য সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, বাংলাদেশের হিন্দুদের নিয়ে নরেন্দ্র মোদী বা ভারতের কারো কথা বলার কিছু নেই। এদেশের মানুষ প্রচণ্ড ধৈর্যশীল, অসাম্প্রদায়িক, তাই কোনো অপ্রীতিকর কিছু ঘটেনি বলে মন্তব্য করেন তিনি। বলেন, এদেশে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই সমান। জাতীয় প্রেস ক্লাবে এক সেমিনারে এসব বলেন মান্না। ভারতের বিজেপি নেতারা বাংলাদেশ নিয়ে কি বলল তার উত্তর দেওয়ার দরকার নেই বলে মনে করেন তিনি। বলেন, জনসভা ডেকে সেখানে আইনজীবী সাইফুলকে হত্যা করা হয়েছে,
এটা ছোট কোনো বিষয় নয়। এর বিচার না করলে এমন ঘটনা আরও বাড়বে বলে জানান তিনি। স্বৈরাচারী হাসিনার বার্তা দেয়া ভারত বন্ধ করছে না বলেও মন্তব্য করেন তিনি। অভিযোগ করেন এর মানে ভারত তাকে উস্কানি দিচ্ছে। 15 বছর হাসিনা যে লুটপাট করেছে তার জবাব তাকে দিতে হবে মন্তব্য করে মান্না বলেন, আওয়ামী লীগ আর কখনো ফিরতে পারবে না। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার জানিয়ে। ইসকন ইস্যুতে সরকারের পদক্ষেপে হাইকোর্টের সন্তোষ। চিন্ময়ের কর্মকাণ্ডের দায় নেবে না ইসকন। চট্টগ্রামে আইনজীবীদের কর্মবিরতি। স্বৈরাচার বিদায়ের পর সময় এখন দেশ গড়ার, বললেন তারেক রহমান। ফ্যাসিবাদ যেন ফিরে আসতে না পারে, ঐক্যবদ্ধ থাকার আহ্বান বিএনপির। নতুন করে 22,500 কোটি টাকা ছাপিয়েছে সরকার। আমানতের দায়িত্ব বাংলাদেশ ব্যাংকের। গ্রাহকদের উদ্বিগ্ন না হওয়ার আহ্বান গভর্নরের। দুর্নীতি লুটপাটে গড়া সম্পদ এখনো কেন বাজেয়াপ্ত হয়নি, প্রশ্ন ডক্টর দেবপ্রিয়র। সোমবারের মধ্যে রিপোর্ট দেবে শ্বেতপত্র প্রণয়ন কমিটি। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30টায়, এর আগে 9টায় রয়েছে নিউজ 20। দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ সবাইকে।